চারিদিকে আবহাওয়াটা কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে তাই না? খবরের কাগজ খুললেই বা টিভিতে চোখ রাখলেই মনে হচ্ছে পৃথিবী জুড়ে জলবায়ু সংকট ক্রমশ আরও গভীর হচ্ছে। এর শিকড়টা কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরে, এক বিশাল মহাসাগরের গভীরে। চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ১৮৭৭ সালে এমন একটা ঘটনা ঘটেছিল যা তৎকালীন বিশ্বের জনসংখ্যার প্রায় ৪% মানুষকে কেড়ে নিয়েছিল। আর বিজ্ঞানীরা এখন ঠিক সেই রকমই একটা ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। আর এই যে বৈশ্বিক ঘটনার কথা বলছি, এটা কিন্তু কোনো দূরের ব্যাপার না। এর প্রভাব এখনই আমরা টের পাচ্ছি। তামিলনাড়ুর জঙ্গল থেকে শুরু করে গুরুগ্রামের মতো শহর, ভারতের বিভিন্ন প্রান্তে বিধ্বংসী দাবানলের খবর আসছে। এ আগুন আসলে এক বড় বিপদের সংকেত। খবরের শিরোনামের বাইরেও প্রতিদিনের জীবনে এর এফেক্টটা কিন্তু সাংঘাতিক। তীব্র গরমে মানুষের জীবনযাত্রা একেবারে থমকে গেছে। দেশের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে থাকছে, যা পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। শুধু একটা সংখ্যা দিলেই পরিস্থিতির ভয়াবহতাটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, কিছুদিন আগে বিশ্বের উষ্ণতম ২০টা জায়গার তালিকা করা হয়েছিল, তার মধ্যে ১৯টাই ছিল ভারতে। এই তথ্যটাই বুঝিয়ে দেয় যে তাপপ্রবাহ কতটা মারাত্মক আকার নিয়েছে। আচ্ছা, আমরা তো সমস্যাটা বুঝলাম, কিন্তু প্রশ্ন হল এই ভয়াবহ গরমের উৎসটা কোথায়? এর পেছনে কাজ করছে এক বিশাল সামুদ্রিক শক্তি যা গোটা বিশ্বের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এখানেই প্রশ্নটা আসে, ভারতের আগুনের সাথে হাজার হাজার মাইল দূরের প্রশান্ত মহাসাগরের সম্পর্কটা ঠিক কোথায়? শুনতে অবাক লাগলেও এই দুটোর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে, আর সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। এই পুরো রহস্যের চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে বাণিজ্য বায়ুর খেলায়। দেখুন, স্বাভাবিক অবস্থায় এই বাতাস প্রশান্ত মহাসাগরের গরম জলকে ঠেলে পশ্চিম দিকে মানে অস্ট্রেলিয়া আর এশিয়ার দিকে নিয়ে যায়। ফলে ওই অঞ্চলে বৃষ্টি হয়। কিন্তু এল নিনোর সময় এই বাতাসটাই দুর্বল হয়ে পড়ে, আর তখন ওই বিশাল গরম জলের স্রোত উল্টো দিকে মানে আমেরিকার উপকূলের দিকে ফিরে আসতে শুরু করে। আর এই একটা ছোট্ট পরিবর্তনেই বিশ্বজুড়ে আবহাওয়ার পুরো খেলাটাই পাল্টে যায়। এই প্রসেসটা বুঝতে গেলে আমাদের কেলভিন ওয়েভ নামের একটা জিনিসকে চিনতে হবে। ব্যাপারটা কি? সহজ করে বললে এটা হলো মহাসাগরের নিচে দিয়ে বয়ে চলা এক অদৃশ্য গরম জলের নদী। এই বিশাল স্রোতই এল নিনোর সময় পূর্ব দিকে তাপ বহন করে নিয়ে যায় আর আবহাওয়ার পরিবর্তনের মূল ইঞ্জিন হিসেবে কাজ করে। চলুন পুরো ঘটনাটাকে আমরা ৪টা সহজ ধাপে ভেঙে দেখি। প্রথমে বাণিজ্য বায়ু দুর্বল হয়ে পড়ে। এর ফলে কেলভিন ওয়েভের মাধ্যমে সঞ্চিত গরম জল পূর্ব দিকে যেতে শুরু করে। এই বাড়তি তাপের কারণে পূর্ব প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়। আর সবশেষে সমুদ্রের এই পরিবর্তন বায়ুমণ্ডলকে নাড়িয়ে দেয় আর সারা পৃথিবীর আবহাওয়ার চেনা ছন্দটাকেই ভেঙে দেয়। তো এতক্ষণ আমরা জানলাম যে এল নিনো জিনিসটা কিভাবে কাজ করে, কিন্তু সব এল নিনো তো একরকম হয় না, তাই না? এখন আমরা দেখব ২০২৬ সালকে নিয়ে বিজ্ঞানীরা কেন এতটা চিন্তিত, কেন একে সুপার এল নিনো বলা হচ্ছে। সাধারণ এল নিনো আর সুপার এল নিনো এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। যখন প্রশান্ত মহাসাগরের একটা নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যায়, তখনই তাকে সুপার এল নিনো বলা হয়। এই ২ ডিগ্রি শুনতে হয়তো কম মনে হচ্ছে, কিন্তু এটা মহাসাগরে এত বিপুল পরিমাণ শক্তি যোগ করে যে আবহাওয়া চরম রূপ নিতে বাধ্য হয়। বিজ্ঞানীরা কয়েকটা খুব নির্দিষ্ট কারণে ২০২৬ সাল নিয়ে চিন্তায় আছেন। প্রথমত, সমুদ্রের গভীরে একটা বিশাল পরিমাণ তাপ জমে আছে, যা একটা চার্জ ব্যাটারির মতো শক্তি ছাড়ার জন্য তৈরি। দ্বিতীয়ত, একটা বিরল বলয়াকৃতির উষ্ণায়ন দেখা গেছে, যা সাধারণত খুব শক্তিশালী এল নিনোর ইঙ্গিত দেয়। আর সবশেষে, শক্তিশালী পশ্চিমী বায়ু এই জমে থাকা তাপকে আরও পূর্ব দিকে ঠেলে দিচ্ছে, যা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। বিজ্ঞানীদের পূর্বাভাস দেখলেও কিন্তু এই চিন্তাটা আরও বাড়ে। তারা বলছেন যে একটা শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা প্রায় ৮০%, আর তার মধ্যে এটা যে একটা বিধ্বংসী সুপার এল নিনো হতে পারে সেই সম্ভাবনাও ২৫%। এই সংখ্যাগুলো কিন্তু মোটেও হেলাফেলা করার মতো নয়। আচ্ছা, পূর্বাভাস তো আমরা জানলাম, কিন্তু এর ফল কি হতে পারে? একটা সুপার এল নিনো কিভাবে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে? চলুন সেই ডমিনো এফেক্টটা এবার দেখি। এর প্রথম আর সবচেয়ে সরাসরি প্রভাবটা পড়বে গ্লোবাল টেম্পারেচারের ওপর। ২০২৪ সাল ইতিমধ্যেই উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করেছে। পূর্বাভাস বলছে এই এল নিনোর কারণে ২০২৬ সালও অন্যতম উষ্ণতম বছর হবে। আর এর রেশ ধরে ২০২৭ সাল হয়তো উষ্ণতার সব পুরনো রেকর্ড ভেঙে একটা নতুন আরও ভয়াবহ রেকর্ড তৈরি করবে।
আর ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণটা হলো মনসুন, যেটা আমাদের দেশের লাইফলাইন। পূর্বাভাস বলছে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কমে মাত্র 92% হতে পারে। এই সামান্য ঘাটতিও দেশের কৃষি, অর্থনীতি আর কোটি কোটি মানুষের জলের সংস্থানের ওপর একটা বিরাট ধাক্কা দেবে। পরিস্থিতি এখনই কিন্তু খুব একটা ভালো না। দেশের বড় বড় জলাধার আর নদীগুলোতে জলের লেভেল বিপদসীমার কাছাকাছি। যেমন ধরুন, কৃষ্ণা নদীর মতো গুরুত্বপূর্ণ নদীতে ধারণ ক্ষমতার মাত্র 31% জল আছে। এর ওপর যদি বৃষ্টিপাত কম হয়, তাহলে জল সংকট যে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবাও কঠিন। পরিবেশের উপর এই প্রভাবের সাথে সাথেই কিন্তু এর একটা বিশাল অর্থনৈতিক ধাক্কাও আসবে। বৃষ্টি কম হলে চাষাবাদে ক্ষতি হবে, যার সরাসরি প্রভাব পড়বে খাদ্যদ্রব্যের দামে। মূল্যবৃদ্ধি বাড়বে, দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে আর কোটি কোটি মানুষের জীবন জীবিকার সংকটের মুখে পড়বে। চলুন এবার এই নির্দিষ্ট ঘটনা থেকে একটু সরে এসে বড় ছবিটা দেখার চেষ্টা করি। এই সুপার এল নিনো কি শুধুই একটা বিচ্ছিন্ন প্রাকৃতিক ঘটনা, নাকি এটা আসলে আরও বড় কোনো কিছু সতর্কবার্তা? বিষয়টা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলো একটা চলন্ত এসকেলেটর, যেটা আমাদের গ্রহকে ধীরে ধীরে কিন্তু ক্রমাগত গরম করে চলেছে। আর এল নিনো হলো সেই চলন্ত এসকেলেটরে দাঁড়িয়ে একটা বড় সড় লাফ দেওয়ার মতো। ফলে আমরা এমন একটা উষ্ণতার উচ্চতায় পৌঁছে যাচ্ছি যা আগে কখনো দেখিনি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এল নিনো কিন্তু নতুন কিছু না, এটা হাজার হাজার বছর ধরে চলা একটা প্রাকৃতিক চক্র। কিন্তু সমস্যাটা হলো, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীটাই এখন একটা সুপার চার্জড পরিবেশ হয়ে গেছে। তাই প্রকৃতির এই স্বাভাবিক ছন্দই এখন এক চরম আর বিধ্বংসী রূপ নিচ্ছে। এই সুপার এল নিনো হয়তো কয়েক বছর পর চলে যাবে, এর প্রভাবটাও কমে আসবে। কিন্তু ওই যে এসকালেটর, বিশ্ব উষ্ণায়নের এসকালেটর, ওটা কিন্তু থামবে না, ওটা চলতেই থাকবে, আর সম্ভবত ওর গতি আরও বাড়বে। প্রশ্নটা তাই শুধু এবারের এল নিনো নিয়ে নয়, আসল প্রশ্ন হল পরের বার যখন প্রকৃতি আবার লাফ দেবে, সেই আরও বড় চ্যালেঞ্জের জন্য আমরা কি প্রস্তুত?